তো আমি জানি না এটা কী করে এক্সিস্ট করে এরকম একটা, যেখানে মালয়েশিয়ান গভর্নমেন্টও কিছু অ্যাক্ট করছে না, গুগল অ্যাক্ট করছে না, অথচ মানে অ্যাজ এ প্রথম ইউআরএল গুগল থেকে সার্চ করলে প্রথমে একটা স্ক্যাম একটা ওয়েবসাইট আসছে। টু আ নিউ ব্লগ। তো আজকে কিন্তু একটা অনেক দিন পরে ব্লগ আসছে এবং একটা ধামাকা আছে ব্লগের ধামাকাটা হচ্ছে আমরা কিন্তু আজকে যাচ্ছি একেবারে কলকাতা থেকে সোজা মালয়েশিয়া, এবং মালয়েশিয়া থেকে আমরা যাব ক্রাবি থেকে যাব ফুকেট থেকে যাব আবার ব্যাংকক। তো এই পুরো ট্যুরটা কিন্তু আমরা নিজেরাই প্ল্যান করছি, কোনো রকম ট্রাভেল এজেন্ট দিয়ে নয়। বেসিক্যালি রাজকে একবার প্রশ্ন করেছিলাম যে 2-3 সপ্তাহ আগে ওর পরীক্ষা হয়ে গেছিলো যে সমুদ্রটা কীরকম দেখেছিস তুই। ও বললো যে একটা ঘোলা সমুদ্র যেরকম হয়। তো আমি বললাম না, তাহলে তো একবার নীল সমুদ্রকে দেখাতেই হয়, আর নীল সমুদ্র দেখালে কম বাজেটের মধ্যে কিন্তু সবচেয়ে কাছে হচ্ছে থাইল্যান্ড। আর সবচেয়ে যেহেতু এখন এয়ার এশিয়ার একদম কম বাজেটের একদম কম টাকায় মাত্র 5,600 টাকায় টিকিট পাওয়া যাচ্ছে, আমরা সেই টিকিট কেটে কিন্তু যাচ্ছি এবং কোনো রকম ট্রাভেল এজেন্টকে কিন্তু আমরা নিইনি। এই ট্যুরটার মধ্যে আমি যেটা চেষ্টা করব একদম পুঙ্খানুপুঙ্খভাবে পুরো ডিটেলসে নিটিগিটিসভাবে বলে দিতে, যাতে এটাকে ফলো করলে আমার অনেকে আছেন যারা কিন্তু নিজে যেতে চান কিন্তু কম বাজেটে ট্যুর করতে চান এবং পুরো ঘুরে দেখতে চান ভালোভাবে, তাদের প্রচণ্ড হেল্প হবে। সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছি আমরা মালয়েশিয়া। ভীষণ আনন্দ তো হচ্ছেই, অনেক ফর্মালিটিস আছে সেগুলো আপাতত করে নিয়েছি। এখানে আমরা মোটামুটি এটা হচ্ছে এয়ার এশিয়া কাউন্টারে কিন্তু আমি অলরেডি বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। আর তার আগে একটা কথা বলার, যে মালয়েশিয়া যে আমরা যাচ্ছি, মালয়েশিয়া কিন্তু মালয়েশিয়ান অ্যারাইভাল ডিজিটাল কার্ড বলে একটা ব্যাপার আছে। মানে এখানে যখন আপনি যাচ্ছেন ওদের একটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়, যেখানে আপনার কিন্তু নিজের পাসপোর্ট ডিটেলস আরও ডিফারেন্ট ডিটেলস ভরতে হয়। তো এইটা নিয়ে কিন্তু আমি জাস্ট গুগলে প্রথম, যেহেতু আমাদের কোনো ট্রাভেল এজেন্ট নেই, গুগলে যখন প্রথম সার্চ করলাম যে এই ফর্মটা কীভাবে ভরা যায়, তো তখন গুগল আমাকে প্রথম লিঙ্কে যেটা দিল সেটার থেকে আমি যখন ভরতে গেলাম, ফাইনালি ওটা ভরার পর আমাকে চাইছে কিন্তু প্রায় $30 সেটা একদিনের জন্য। আর যদি আমি চাই প্রায় 2 দিনের মধ্যে যদি পাসটা পেতে চাই, তাহলে আমাকে চাই হচ্ছে, আমি ভুল বললাম, যদি আমি একদিনের মধ্যে পেতে চাই তাহলে আমাকে $100, আর যদি আমি 2 দিনের মধ্যে পেতে চাই তাহলে $30। তো এইটা কিন্তু আমার তখন একটা খটকা লাগলো। দেন আই কেম ব্যাক, আবার গুগল পেজে, তারপর আবার সার্চ করলাম, তখন দেখলাম এটা একটা স্ক্যাম। এবার গুগল যদি বাই স্পন্সর্ড হয়েও প্রথমে যদি আমরা স্ক্যাম মানে মার্কা এটা যদি দেয়, ইউআরএলটা যদি পপ আপ দেয়, তাহলে তো খুব ডিফিকাল্ট লোকের পক্ষে। কিন্তু আমি আপনাদের ঠিক নিচে কিন্তু দিয়ে দেবো যে কোন ইউআরএল ফলো করলে কিন্তু এমএডিসি কার্ডটা তৈরি হবে, এবং যেটা কিন্তু খুব দরকার মালয়েশিয়াতে ট্রাভেল করার জন্য, নাহলে কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন না, নিজেই ফিল আপ করতে পারেন, কোনো চাপ নেই। তো আমরা বোর্ডিং পাস হয়ে গেছে এয়ার এশিয়ার দিক থেকে, আমরা এখন সোজা যাব ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশন হয়ে গেলে তারপর সিকিউরিটি চেক করে ঢুকবো। আমাদের প্লেনটা হচ্ছে AK-64 এয়ার এশিয়ার, এটা কিন্তু মোটামুটি আবার 20 মিনিট লেটে চলছে। আমরা এখান থেকে মালয়েশিয়া যেমন 2.5 ঘন্টা এগিয়ে আছে, হ্যাঁ, তো 2.5 ঘন্টা মানে আমরা এখান থেকে যখন পৌঁছাবো 3:30 নাগাদ, ওদের ওখানে তার মানে সকাল 6টায় আমরা পৌঁছবো। কিন্তু হোটেলের চেক ইন আবার বিকেল 3টে। আমি জানি না মাঝের সময়টা কি করব, দেখা যাক কি করে। আমি পুরো ট্যুরটা কিন্তু আগোড়াতে মেক মাই ট্রিপ আর হচ্ছে booking.com এই 3টে ওয়েবসাইটের থ্রু থেকে সমস্তগুলো বুকিং করেছি, এবং সব লিঙ্কগুলো বা সমস্ত ডিটেলসগুলো আমি পরপর করে বলে যাব। আশা করি হেল্পফুল হবে, দেখতে থাকুন। আমরা এগিয়ে যাচ্ছি এখন ইমিগ্রেশনের দিকে। রাজা সুস্মিতা পিছনে, আমি সামনে। এখানে একটা কথা, এখানে কিন্তু এয়ার এশিয়ার টিকিটটা 5,600 টাকা ছিল, কিন্তু তার মধ্যে কিন্তু মাত্র কেবিন লাগেজ অ্যালাউড ছিল, এবং সেটা আমাকে কিন্তু ম্যাক্সিমাম ওয়েট 7 কেজি। তখন ওরা কিন্তু আমাদের 3 জনের 3টে টিকিট, টোটাল কিছু দেখলো 21 কেজিস হয়েছে কিনা। তো আমরা বাড়িতে অলরেডি ডিজিটাল একটা ওয়েইং মিটার কিনেছিলাম, এবং তার থেকে মোটামুটি ওরকম কম বেশি করে 3টে ব্যাগ 21 কেজিস 200 গ্রাম হয়েছে আমাদের, কিছু বললো না। আর পিঠে ব্যাকপ্যাক আমি নিয়েছি। ব্যাকপ্যাকটা একটা ট্রিক্স, এটা আমি আগে শুনেছিলাম। ব্যাকপ্যাকের মধ্যে কিন্তু যত রকম আমাদের ব্লগিংয়ের গ্যাজেটস
প্লাস হচ্ছে ওষুধ, হ্যাঁ, বইপত্র, গল্পের বই, হ্যাঁ, যত রকম যা টয়লেটারিজ সব কিন্তু এই ব্যাকপ্যাকে নিয়েছি। ওটা যদি আমি কেবিনে নিতাম, হ্যাঁ, কেবিন লাগেজে নিতাম এগুলোতে, তাহলে কেবিন এগুলোতে, তাহলে কিন্তু চাপ হয়ে যেত, মানে 7 কেজির মধ্যে কিন্তু আসতো না, সম্ভব না। তো যারাই ভাবেন যে 7 কেজির মধ্যে কীভাবে যাব, মোটামুটি থাইল্যান্ডে তো 7 কেজির মধ্যে চলাই যায়, তাই না? কেন কি বেশি, ওখানে তো গরম, হালকা জামা কাপড়ই লাগে, শর্টস নিয়ে নিন, হাফ প্যান্ট নিয়ে নিন, কিছু টি শার্ট নিয়ে নিন, ব্যাস। মেয়েদের একটু চাপ হয়, তো মেয়েদেরগুলোকে অন্যদের একটু অ্যাডজাস্ট করতে হবে। সিকিউরিটি চেক হয়ে আমরা এখন গেট নাম্বার 12-এর পাশে চলে আসলাম। সিকিউরিটি চেকটা কিন্তু এখন দেখলাম প্রচণ্ড বাড়াবাড়ি হয়েছে। বাড়াবাড়ি হওয়াই উচিত রিসেন্ট কিছু ঘটনার পরে, যেভাবে সোনা পাচার থেকে শুরু করে অনেক কিছু ঘটনা ঘটছে। তো তারপর সিকিউরিটি এখন মানে বেল্ট থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট এগুলো আগেও ছিল, মানে মানি ব্যাগ এগুলো যখন দেওয়ার পরে যতক্ষণ না ফিরে পাওয়া যায় ট্রে থেকে তুলে, ততক্ষণ মনে হয় যে এগুলো কি সত্যি মানে আবার পকেটে ঢুকলো কি ঢুকলো না, একটু টেনশন তো হয়। এনিওয়ে এখন সিকিউরিটি চেক হয়ে গেল, এখন ওয়েট করছি। 11:20 প্লেন। তো বাড়ি থেকে তো যখন বেরিয়েছি 7টা 7:30টার সময়, তখন তো খাওয়ার মানে হয় না, আর এয়ারপোর্টে এত দাম দিয়ে কিনে খাওয়ার মানে হয় না। তো বাড়ি থেকে ফ্রাইড রাইস আর পনির নিয়ে এখানে আমরা খাচ্ছি। এয়ারপোর্টের এই বুক স্টোর্সটা কিন্তু আমার খুব ফেভারিট। আগে যখন প্রায় রেগুলার ইন্টারন্যাশনাল ফ্লাইট করতে হতো চাকরি সূত্রে, সে তখন কিন্তু মানে এখানে এসে প্রত্যেকবার একটা যাওয়ার সময় একটা করে বই কিনতাম, এবং বইটা তারপর সেই ট্যুরটা পুরো বইটা পড়তাম। তো আমি একটু নস্টালজিক এই জায়গাটার জন্য। অনেকদিন পরে আসলাম তো আবার। তো আমরা প্লেনে বোর্ড করে গেলাম। এখন আমি এদিকে বসছি, এখানে রাজ, এদিকে সুস্মিতা। উইন্ডো সিটে সুস্মিতাকে দিয়েছি, ও বেশ একটু পছন্দ করে বলে। প্লেন পুরো প্যাকটা ভিড়, আর লেগ স্পেসের একটু কিন্তু প্রবলেম আছে। এই হচ্ছে লেগ স্পেস। লেগ স্পেসের যথেষ্ট সমস্যা আছে। আমি একটু লম্বা বলে আমার একটু সমস্যা হয়, কিন্তু 500-600 টাকার টিকিট, তাতে ভ্যালু ফর মানি যাকে বলে, তাই সুতরাং কোনো রকম নেই, কমপ্লেন নেই। আর কিছুক্ষণের মধ্যে কলকাতা ছেড়ে যাবো, আর রাস্তায় উঠলে লাইটটা অফ হলেই সোজা ঘুম। তাহলে রাত্রে মাত্র আজ 3 থেকে 4 ঘন্টায় ঘুম হবে, সুতরাং যত সম্ভব শীঘ্র সম্ভব ঘুমিয়ে পড়তে হবে। Place the mask over your nose and mouth with the headband tightly around your head and breathe normally. Place your own mask first before assisting others under your care. গুড মর্নিং ফ্রম কুয়ালালামপুর। আমরা এখন নেমে গেছি। এখানের কলকাতার সময় এখন মোটামুটি 4টে, আর এখানকে তার থেকে 2.5 ঘন্টা এগিয়ে আছে, মানে 6:30। তো আমরা এখন এগিয়ে গিয়ে ইমিগ্রেশনের দিকে। মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ডটা যেহেতু করা আছে, সুতরাং হয়ে যাবে তাড়াতাড়ি, আশা করছি। এখানে হোটেলের চেক ইন টাইম অদ্ভুত সময়, মানে বেলা 3টের সময়। আমি জানি না এরকম কেন। তো আগে থেকে তো হয়তো চেক ইন করতে দেবে না, হোটেলের লাগেজ রেখে হয়তো একটু বাইরে ঘুরতে বেরোতে হবে। দেখা যাক কী করি। আর এখান থেকেও ইচ্ছে নেই, যেহেতু বাজেট ট্যুর করার ইচ্ছে, তো এখান থেকে হয়তো ট্যাক্সি না নিয়ে যদি এখান থেকে বাস পাই বেরিয়ে, তাও বাস ধরার চেষ্টা করব। আমি অতটা ব্যাকগ্রাউন্ড করে আসার সময় পাইনি, ব্যাকগ্রাউন্ড চেক করে বা আমি অতটা রিসার্চ করে আসার সময় পাইনি। সুতরাং গিয়ে দেখি, যখন যেখানে যেরকমভাবে কথা বলে নিয়ে ব্যবস্থা করব। এখন এগিয়ে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে।
ফ্লাইটটাতে কিন্তু তেমন কোনো টার্বুলেন্স ছিল না, লেগ স্পেস একটু কম থাকাতে একটু আমার একটু অসুবিধা হয়েছে, বাট এনিওয়ে ঠিকই ছিল মোটামুটি। রাজের যেহেতু প্রথমবার মানে ও যখন আরও ছোটো ছিল তখন ট্রাভেল করেছে, যেহেতু প্রথমবার ট্রাভেল করছে, ওর যখন মানে জ্ঞান হলো সেই হিসাবে তো একটু ভয় পেয়েছে, বলছে ও জেগেই ছিল। তো এটাই একটা এক্সাইটমেন্ট, এটাই একটা হয়তো এক্সপিরিয়েন্স, এই জন্য ট্রাভেল করা উচিত। রিঙ্গিত দিয়ে নিচ্ছি, সো 25 রিঙ্গিত দিয়ে নেব ডিসাইড করলাম। মাত্র 3 দিন থাকবো মালয়েশিয়াতে, এর বেশি নিলাম মানে মাত্র 3 দিন থাকবো কুয়ালালামপুরে। সো 25 রিঙ্গিতের যেই প্ল্যানটা সেটাই নেব ডিসাইড করলাম, কারণ মাত্র 3 দিন আছি কুয়ালালামপুরে, তারপর তো ক্র্যাবই চলে যাবো, সুতরাং বেশি খরচা করে লাভ নেই, তো এটাকেই নিয়ে নিই। লিঙ্কের থেকেই এই কোম্পানিটার থেকে নিলাম সিমটা। একটা কথা যেটা বলার, যেটা যেই মুহূর্তে কিন্তু সিমটা চেঞ্জ করলাম সেই মুহূর্তে আমার তো হোয়াটসঅ্যাপ আবার অ্যাক্টিভেট হয়ে গেল ইন্ডিয়ান নাম্বারে, কিন্তু দেখুন এই যে পিছনে এই যে এখানে কিন্তু আগের যে সিমটা যেটা বের করলো সেটা কিন্তু জাস্ট এখানে লাগিয়ে আমরা এইভাবে পিছনে লাগিয়ে রেখেছি, যার ফলে কোনো মিসপ্লেস হওয়ার চান্সেস নেই। মানে ওরা যেই সিমটাতে দেবে সেই সিমটার মধ্যে আগের সিমটাকে লাগিয়ে তার মধ্যে সেলোটেপ লাগিয়ে দিতে বললে সেটা লাগিয়ে দেবে, সেটা তারপরে কিন্তু এই মোবাইলের পিছনে লাগিয়ে রেখে দিতে হবে। এটা একটা মানে আমার মনে হয় ইউজফুল টিপস, আমি সেটা পৃথিবীর অন্যান্য দেশে গিয়ে করি, তো সেটাই সবাইকে বলে রাখলাম আর কি। তো এবার যাই ইমিগ্রেশনের দিকে। বাইরে গেলেই সব জায়গায় পাসপোর্টটাকে একদম যক্ষের ধনের মতো আটকে রাখা, যেখানেই আছে সেখানেই পাসপোর্ট শো করতে হয়, আর পাসপোর্ট গেলে এখানে এসে বোঝা যায় যে দেশের বাইরে আসলে দেশের ভ্যালু কত। এই একটা ইন্ডিয়ান পাসপোর্ট আপনার মানে আবার সেফলি আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে পারে, আর যেটা গেল তো আপনিও গেলেন। বলছি ইমিগ্রেশন, আর যেটাকে লাগেজ সেটা হচ্ছে টুনটুন বাগাসি, টুনটুন বাগাসি মনে রাখার চেষ্টা করি। যেই কথাটা তখন বলছিলাম সেটা হচ্ছে মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ড। এই সিস্টেমটা কিন্তু এখন অবধি আমরা ইমিগ্রেশন করাইনি, কিন্তু এখন অবধি ইন্ডিয়াতে যখন সাবমিট করেছি কিন্তু পুরোপুরি ফেয়ার এবং খুবই একদম সিম্পল একটা স্টেপস, কিন্তু প্রপার লিঙ্কটা খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট, এবং সেটাই প্রপার লিঙ্কটা খুঁজে পাওয়াটাই দরকার, কারণ গুগলে যে মুহূর্তে আপনি দিয়ে মারবেন মালয়েশিয়ান ডিজিটাল অ্যারাইভাল কার্ড লিঙ্ক, প্রথম যে পপ আপটা দেবে সেটাই একটা স্ক্যাম। আমি জানি না গুগলের মতো কোম্পানি কেন ওটাকে ধরে রেখেছে, বা মালয়েশিয়া গভর্নমেন্টও কেন ওটাতে অ্যাক্ট করছে না। সেটা থেকে আলটিমেটলি আমি যখন সাবমিট করলাম, বিফোর সাবমিটিং লাস্ট মোমেন্টে আমার কাছে চাইছে $100, যদি ফাস্টার করাতে হয়, আর যদি 1 থেকে 2 দিন লাগে তাহলে $35 পার হেড। আমার তো চক্ষু চরক গাছ হওয়ার অবস্থা। তারপরে আবার একটা ব্লগ খুঁজে দেখলাম, তখন তাতে একটা লিঙ্ক পেলাম, সেই লিঙ্ক দেখে যখন আমি গেলাম অ্যাকচুয়াল মালয়েশিয়ান পারফেক্ট যে গভর্নমেন্টের ওয়েবসাইট সেখানে পৌঁছতে পারলাম, সেটা কিন্তু ফ্রি অফ কস্ট। সেটাকে সাবমিট করে তার প্রিন্ট আউটটা আমি নিয়ে এসেছি। এই ব্যাপারটা একটু সাবধান থাকতে হবে সবাইকেই। তো আমি জানি না এটা কী করে এক্সিস্ট করে এরকম একটা, যেখানে মালয়েশিয়ান গভর্নমেন্টও কিছু অ্যাক্ট করছে না, গুগলে অ্যাক্ট করছে না, অথচ মানে অ্যাজ এ প্রথম ইউআরএল গুগল থেকে সার্চ করলে প্রথমে একটা স্ক্যাম একটা ওয়েবসাইট আসছে, নট শিওর। কুয়ালালামপুরে কিন্তু এয়ারপোর্টে যেদিকে তাকাই সেদিকেই হচ্ছে কিন্তু এয়ার এশিয়া প্লেন, আর এয়ার এশিয়ার এয়ার হোস্টেসরা যাচ্ছে। মানে মনে হচ্ছে যে পুরো মানে অন্য কোনো প্লেনই নেই, পুরোপুরি এয়ার এশিয়ারই দখলে চলে গেছে। এটা একটা পার্সোনাল এয়ারপোর্ট মনে হচ্ছে এয়ার এশিয়া, মানে অ্যাপারেন্টলি দেখে তাই মনে হয়। আমরা যেটা নিলাম যে কার্ডটা,
আমরা যে মোবাইল সিমটা নিলাম সেটা হচ্ছে যে হটলিঙ্ক কোম্পানি, আর তাতে দেখলাম যে প্রথম 7 দিন 25 রিঙ্গিতে দিচ্ছে। এতে মোটামুটি 20 জিবির মতো ডেটা পাওয়া যাবে, লোকাল ফোন কল ফ্রি, বাট হটলিঙ্ক দেবে না, মানে একটা থেকে আপনি যে বাড়ি ফ্যামিলি সবাই ইউজ করবেন সেটা হবে না। তো ঠিক আছে, সুস্মিতা বললো যদি আমারটাই থাক, যদি অফিসিয়াল কমিউনিকেশনও আসে মাঝে মাঝে, কিন্তু এছাড়া কিন্তু বাকি হোটেলেই ওরা ম্যানেজ করে নেবে। একটু ডিজিটাল ডিটক্সিফিকেশনও দরকার আছে। এই যে জায়গাটা, সেটা মনে হচ্ছে মালয়েশিয়ান ডিজিটাল যে অ্যারাইভাল কার্ড MDSE, সেটা যদি কেউ না ফিল আপ করে আসে তাহলে সে কিন্তু তাদেরকে এখানে বসে ফিল আপ করানোর ব্যবস্থা আছে। ব্যবস্থা কিন্তু খুব ভালো। ইমিগ্রেশন হয়ে গেল, ইমিগ্রেশনটা কুলকালে ছিল। ফার্স্ট টাইম রাজকে ইন্ডিভিজুয়ালি ইমিগ্রেশন ফেস করতে হলো, মানে এরা ফ্যামিলি হিসাবে কিন্তু যেতে দেবে না, এক ইন্ডিভিজুয়াল করেই যেতে হবে ইন্টারভিউতে। ইমিগ্রেশন অফিসারের সামনে ইন্টারভিউ ক্লিয়ার করতে হবে। তো MDSEটা যদি ভরা থাকে ঠিকঠাক, আর যদি পাসপোর্ট থাকে, আর কবে আসছেন, কবে যাচ্ছেন, কোন হোটেলে থাকছেন, এইটুকু ইনফরমেশন থাকলে কিন্তু বাচ্চা বা ওয়াইফ যে থাকবে সেও কিন্তু মানে ইন্টারভিউটা ক্লিয়ার করতে কোনো অসুবিধা হবে না। তেমন কোনো কিছু নয়, ওরা কোঅপারেটিভে আছে। তো এখন আমাদের হয়ে গেল, এখন আমরা বেরিয়ে যাব সেখান থেকে হোটেলের দিকে। সিটি সেন্টারে হচ্ছে আমাদের হোটেল, আমরা এখান থেকে বেরিয়ে বাস ধরবো, তারপরে সেখান থেকে হোটেলে চেক ইন করবো। 3টের সময় চেক ইন, কিন্তু আগে যদি অ্যাটলিস্ট লাগেজগুলো রেখে দেয় তাহলে আমরা বেরিয়ে কোথাও ঘুরতে বেরোতে পারি আর কি। কেমন লাগলো বল? ইন্টারভিউতে কী কী জিজ্ঞেস করলো তবে? জিজ্ঞেস করলো বাবার নাম কি, এটা জিজ্ঞেস করলো। বাংলা জিজ্ঞেস করলো, ইংরেজি বলতে পারছিল ঠিকঠাক ওরা? আর থাম ইমপ্রেশন চাইলো। থাম না, আচ্ছা এই ইমপ্রেশন চাইলো। হ্যাঁ, ইন্ডেক্স ফিঙ্গার ইমপ্রেশন চাইলো। আচ্ছা আচ্ছা, তুই ভয় পাস নি তো? ঠিক আছে ঠিক আছে, চলো। ইমিগ্রেশন হয়ে গেছে আমাদের। এমন কিছু মানে ভয় পাওয়ার মতো কিছু না, জাস্ট ইউ নিড টু নো অল দ্য ইনফরমেশান। কোন হোটেলে যাচ্ছ, কতদিন থাকছো, কবে সেখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছ, নিড টু নো অল দ্য ইনফরমেশান। ওরা ওগুলোই জিজ্ঞেস করে। আমাকে তেমন কিছু জিজ্ঞেস করেনি, আমাকে শুধু জিজ্ঞেস করলো যে কারা সাথে আছে, আর থাম ইমপ্রেশন চাইলো। পাসপোর্ট ওরা দেখে নিল, দেখে নিয়ে স্ট্যাম্প করে দিল। থাম না, ইন্ডেক্স ফিঙ্গার, সরি ইন্ডেক্স ফিঙ্গার। গ্র্যাব অ্যাপ ডাউনলোড করতে বলছি। নামগুলো অদ্ভুত, লালুয়ান কেলুয়ার, ওয়ে আউট তার মানে। আমস্টারডাম স্টাইলে আমি দেখতে পাচ্ছি যে এই মালয়েশিয়ার কিন্তু কুয়ালালামপুরের যে এয়ারপোর্টটা, এটা একটা ছোটোখাটো মিনি শপিং মল। চতুর্দিকে কিন্তু ডিফারেন্ট ব্র্যান্ড, রেস্টুরেন্ট, গার্মেন্টস, এভরিথিং, ফুডস, এভরিথিং। মানে বেশ প্রচুর লম্বা। আমরা প্রায় অনেকটা হেঁটেই যাচ্ছি, প্রচুর লম্বা। এখানে কিন্তু লেভেল 2 যেটা, লেভেল 2 হচ্ছে গ্র্যাব বা গাড়ি যদি কেউ বুক করে তার জন্য, আর লেভেল 1 হচ্ছে বাসের জন্য। এখানেও তাই লেখা আছে, মানে আমাদের এখান থেকে নেমে যেতে হবে, নেমে গিয়ে বাসটায় ধরতে হবে। পরিষ্কারভাবে পুরো লেখা আছে, কোনো অসুবিধাই হবে না। এই যে পয়েন্টগুলো আছে, এইটা হচ্ছে গিয়ে টিকিট বাস কাউন্টার।
কিন্তু এখান থেকে এয়ারপোর্ট থেকে কিন্তু যে কোনো জায়গায় যাওয়া যায়, কিন্তু ভাড়াটা একটু মোটামুটি বেশি, খুব কম নয়, প্রায় 16-17 রিঙ্গিত করে। কিন্তু এইটাতে যেটা হচ্ছে যে ওরা বলছে এখন মাস্টার কার্ড বা ভিসা কার্ড ইউজ করো, কেন ক্যাশ নেওয়া যাবে না, আরও 20 মিনিটস লাগবে ক্যাশ কাউন্টার খুলতে। আর আমি এখানে ইউজ করতে চাইছি না, কারণ ক্রেডিট কার্ডটা ইউজ করলে আবার কিছু চার্জেস কাটবে। তো লেটস ওয়েট, অথবা দেখি গ্র্যাবে যদি গ্র্যাব অ্যাপস ডাউনলোড করে সেখান থেকে যদি গাড়ির ভাড়া কত পড়ে। এমনিতে আমাদের এখান থেকে পড়ছে প্রায় 48 রিঙ্গিত, প্রায় 1000 টাকার উপরে। দেখি গ্র্যাবে কত পড়ে। অবশেষে বাকি ফেয়ারগুলো কনসিডার করে আমাদের এই বাসের টিকিটটাকেই সবচেয়ে কস্ট ইকোনমিক মনে হলো। আমরা কেএল সেন্ট্রাল, যেটা একদম শহরের ঠিক মাঝখানে কুয়ালালামপুরের, সেই মেট্রো স্টেশন কাম বাস স্টেশন, সেই জায়গার টিকিট কাটলাম এবং তারপর সেদিকে রওনা দিলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসছি ট্যুরের বাকি গল্পগুলোকে নিয়ে। সাথে থাকবেন, দেখতে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।